বাঁচানোর জন্য কোনো সরকার না, ভবিষ্যতে আমরা লড়াই করে সেই সরকার প্রতিষ্ঠা করতে পারবো। তার আগ পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে। এবং আমি মনে করি এইখানে বক্তব্যের শুরুতেই, অনুষ্ঠানের শুরুতেই যিনি বক্তব্য রাখছিলেন উনি বলেছেন যে আমাদের সমস্যা নাই, আমরা আজকে 6 দিনের মধ্যে বসছি, আমরা আরো বসবো, আপনারা দাবি না মানতা পর্যন্ত আন্দোলন চলবে। আপনারা যত এই জিনিসটাতে গড়িমসি করবেন ততই আমরা শক্ত, আপনি যত বাধা দেবেন ততই আমরা শক্ত হব। এটা আমরা মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই যে দৃঢ়তা আপনারা দেখিয়েছেন এটাই মানুষকে আপনাদের ভবিষ্যতে, শুধু এটা শুধু আপনাদের লড়াই নয়, ভবিষ্যতে যখন মানুষ মাঠে নামবে, মাঠে মানুষকে নামতেই হবে। সমস্ত সেক্টরের মানুষরাই আজকে মাঠে নামছেন। কারণ এটা বললে হবে না যে এখন সবাই দাবি দাবা নিয়ে আসছেন, আগে কোথায় ছিলেন? আগেও মানুষ দাবি দাবা নিয়ে বসছিল, নির্মম ভাবে আওয়ামী লীগ সরকার তাদেরকে পদদলিত করেছিল। গণ অভ্যুত্থান ঘটেছিল কেন? মানুষ মনে করেছিল যে দাবি আওয়ামী লীগ সরকার মানে নাই, তার পতন ঘটলে সবাই দাবি মানবে। এই কারণে আওয়ামী লীগের পতনের পর সবাই দাবি নিয়ে রাস্তায় হাজির হয়েছে। দাবি মানুষের মধ্যে ছিল বলেই আজকে গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরে মানুষ দাবি নিয়ে হাজির হয় নাই। ফলে এইখানে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে বলে এই দাবি নিয়ে যারা রাস্তায় নামছে তাদের উপর জুলুম হামলা করা যাবে না। কারণ অস্থিতিশীল পরিস্থিতি ছিল বলেই আজকে গণ অভ্যুত্থান হয়েছে। ফলে গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতিকে স্থিতিশীল করলে আমলাদের বেতন বাড়িয়ে লাভ নাই। আমলারা যুগে যুগে বেতন পেয়েছেন, তারা আওয়ামী লীগ সরকারকে একাচ্ছত্র সেবা দিয়ে এসছেন। আপনারা মনোযোগ দিন, মাথাটা আমলাদের দিকে না রেখে মাথাটা সাধারণ মানুষের দিকে ঘোরান, গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের দিকে ঘোরান, ইবতেদায়ী মাদ্রাসার দিকে ঘোরান, আপনারা ঘোরান সরকারি প্রাথমিক যে সহকারী শিক্ষক তাদের দিকে, দিনমজুর শ্রমিক যারা না খেয়ে আছে তাদের দিকে ঘোরান, তবে একটা উপকার হতে পারে। ফলে আমি এটার পূর্ণ সংহতি জানিয়ে এবং সেই জায়গায় আপনাদের আন্দোলনকারীদের আমাদের দিক থেকে চিকিৎসা সংক্রান্ত বা কিছু যদি প্রয়োজন হয় সে ব্যাপারে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করব, এই আমার প্রতিজ্ঞা ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে বক্তব্য রেখে গেলেন তাকে আমাদের গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মাঠে আজকে 6 দিন যাবত অবস্থান করছি। আমরা 6 দিন যাবত অবস্থান করছি, কিন্তু গ্রামীণ ব্যাংক কোনো পদক্ষেপ এখনো নেয়নি। আমি বলতে চাই যত দেরি করবেন তত আন্দোলন জোরালো হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এখানে কয়েক ভাই আসছি দেখছেন, কিন্তু সারা বাংলাদেশের ভাই কিন্তু প্রস্তুতি নিয়ে আছে। আপনারা দ্রুত বসেন, সমাধান করেন। আমরা বসবো এবং শান্তির যে আলোচনা করে আমরা সমাধান করব। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবে আমাদের গাইবান্ধা থেকে আগত মিনারুল ভাই। মিনারুল ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। এখানে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী আয়োজিত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের আমাদের এই 6ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি। আমরা এই 6 দিন অতিবাহিত হওয়ার পরেও গ্রামীণ ব্যাংক প্রশাসন আমাদের সাথে কোনোরূপ যোগাযোগ করতেছে না এবং আমাদের যে ভাইয়েরা সারা দেশে আছে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কথা বলতেছে, যা আমাদের কাছে মোটেও বোধগম্য মনে হচ্ছে না। প্রিয় দেশবাসী, আজকে আপনাদেরকে জানাতে চাই, মানুষ কখন রাস্তায় নামে? মানুষ যখন খেতে পারে না, যখন পড়তে পারে না, মানুষ কথা বলার স্বাধীনতা পারে না, তখন মানুষ রাজপথে নামে। এই বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার যেভাবে মানুষের টুটি চিপে ধরছিল, কথা বলা বন্ধ রাখছিল, যার কারণে মানুষ, সারা দেশের মানুষ আন্দোলন করে এই সরকারকে হটাইছে। এবং মানুষ জানে যে এই সরকার পরিবর্তন হলে মানুষ তার স্বাধীনভাবে কথা বলতে পারবে। কিন্তু আমরা গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারীরা
31/1/2025 তারিখে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কারণে সারা বাংলাদেশ থেকে আমাদের ছেলেপেলে আসছিল, যাদের যাদের মধ্যে 31 জনের চাকরি থেকে মানে সাময়িকভাবে কোনো লিখিত কাগজ ছাড়া তাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। সেই প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশ থেকে আমরা 2-1 ভাই করে আসে আজকের এই 6ষ্ঠ দিনের অবস্থান। আমরা গ্রামীণ ব্যাংক প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের দাবি না মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা এই রাজপথ ছাড়বো না। আপনারা এখনো সময় আছে, আমাদের ভাইয়েরা 2-1 জন শহীদ হওয়ার আগেই আপনারা আমাদের সাথে কথা বলুন, আপনারা আমাদের কাছে আসুন, আমরা আপনাদের দুঃখের কথা শুনুন যে আমরা কি কি চাই, আমরা কি কি দিবেন সেটা পরে, আগে আপনারা আলোচনার টেবিলে আসুন। যদি না আসেন, কোনো ভাইয়ের যদি প্রাণহানি হয়, এই গ্রামীণ ব্যাংকে এই প্রাণহানির দায়ী নিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমরা এই প্রেস ক্লাবের সামনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। মানুষ জীবন দেওয়ার জন্য কখন প্রস্তুত? আমরা এখান থেকে ফিরে গেলে ফ্যামিলিকে কিছু দিতে পারবো না, বাবা মাকে কিছু দিতে পারবো না, এ জীবন আমার রাখার কোনো প্রয়োজন নেই। এই ব্যর্থ জীবন নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব না, আমরা এই ব্যর্থ জীবন বাবা মাকে আর দেখাবো না। আমরা 6 দিন ধরে আছি, গ্রামীণ ব্যাংকের প্রশাসনের শরীরের চামড়া তো কিভাবে মোটা হলো তারা আমাদের খোঁজ পর্যন্ত নিতে আসতেছে না। আমরা গ্রামীণ ব্যাংক প্রশাসনকে বলবো, আমরা কোনো সরকার বিরোধী সংগঠন নই, আমরা আপনাদেরই ভাই, আপনাদেরই সহকর্মী, আমরা চাকরি করি আপনাদের প্রতিষ্ঠানেই। কিন্তু আজকে 25 বছর 30 বছর থেকে 20 বছর 16 বছর ধরে আমাদের ভাইকে যে এই যে হয়রানি করতেছেন, তাদেরকে স্থায়ীকরণ দিচ্ছেন না। আর আজকে আমাদের এই স্থায়ীকরণের দাবিতে 6ষ্ঠ দিনের অবস্থান। আমরা যতক্ষণ পর্যন্ত স্থায়ী না হব, প্রিয় সাংবাদিক ভাই, আপনাদের মধ্যে বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না করব ততক্ষণ আমরা এই প্রেস ক্লাবের মাঠ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। করতে হবে, করতে হবে, চাকরি স্থায়ীকরণ করতে হবে, করতে হবে, মানতে হবে, মানতে হবে আমাদের দাবি। ধন্যবাদ আমাদের মিনারুল ভাইকে। আমরা খুব ক্লান্ত, খুব শ্রান্ত, কিন্তু মনোবল হারায়নি। বন্ধুরা আমার, আমি বলতে চাই গ্রামীণ ব্যাংকের প্রশাসনদেরকে, আপনারা স্যার দ্রুত ব্যবস্থা নেন, না হলে এই ঢাকা শহরে আমরা আবু সাইদের মতো রাজপথে জীবন দেব। আমরা দেখিয়ে দিতে চাই যে সংস্কারের জন্য সাইদ ভাই জীবন দিয়েছে, আমরা এই সংস্কার গ্রামীণ ব্যাংকের মধ্যে থেকেই দেখতে চাই। আমরা অনেক সময় দিচ্ছি, কিন্তু আপনারা কর্ণপাত করছেন না। আপনারা কি সংখ্যা গুনছেন নাকি ভাবছেন যে এরা সংখ্যায় কয়জন, দেখি লাস্ট পর্যন্ত কয়জন? এটা মাথায় রাখবেন, ভুল করছেন, ভুল করছেন। এখানে যদি আমাদের জীবন যায় তাও আমরা এখানে থাকবো, আর যদি সমাধানে বসেন তাহলে আমরা যাব। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। বন্ধুগণ, সাংবাদিক, মিডিয়া, জাতির বিবেক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সঠিক বিশ্লেষণ করেন। যদি আমাদের এই যাওয়া পাওয়াটা যৌক্তিক হয় তাহলে আপনারা দেখেন, আর যদি না হয় গ্রামীণ ব্যাংকের প্রশাসনকে বলছি, আমাদের দাবিটা যদি অযৌক্তিক হয়, আমাদের এই 2200 লোককে আপনারা ছাড়াই একবারেই করে দেন। আপনারা যেভাবে আমাদের ভাইদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছেন, এটা মানবিকতা নয়। তারা এখন বাথরুমে গেলেও আমাদের ম্যানেজমেন্ট তাদেরকে পাহারা দেয়। আরে আপনি পরে কয়বার তার আটকা রাখবেন, এটা মাথায় রাখেন। আজকে আমরা 50, কালকে 55, কালকে 200, কালকে 500, তারপরে 2200 লোক, 2200 পরিবার, 2200 ফ্যামিলি নিয়ে আমরা এই রাজপথে আসবো, এটা মাথায় রাখেন। সেই পরিস্থিতি আপনারা আমাদেরকে করতে দিয়েন না। আমি জোর দাবি জানাই, আমাদের স্থায়ীকরণ করে নেন।
আমি জোর দাবি জানাই স্থায়ীকরণ করে নেন। আমাদের সম্মান চলে গেছে, আমরা মেনে নিছি, কিন্তু আমাদের পরিবারের সম্মানে যদি আঘাত আনে আমরা কাউকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এ পর্যায়ে আমাদের মাঝে এই আমাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন এর শ্রমিক নেতা ইকবাল কবির। আমরা তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে 6 দিন এখানে আপনারা অবস্থান করছেন, আমরাও দেখছি। প্রতিদিন আর নতুন কথা আসলে কোত্থেকে বের হয়? কথা তো একটাই, কথা তো বেশি কিছু ছিল না। এখন এই কথা নিয়ে প্রতিদিন আমরা কথা বলছি, তার ফলে নতুন কোনো কথা নাই। এখন আমরা শুধু এতটুকুই বুঝতে চাই, এখানে যারা এসেছে তারা ঢাকার মানুষ না, তারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে এসে 6-7 দিন ধরে, আজকে 6 দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। তার মানে আরো আগে আসতে হয়েছে। ঘর সংসার পরিবার ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে, আর অফিস আর ডিউটি চাকরির হিসাব তো বাদ, ওটা তো নাই হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমরা এখানে যেগুলো কথা বলবো আমাদের নিজেদের এগুলো আর বোঝার কোনো ব্যাপার নাই। আমরা জানি আমাদের এখানে কি চলছে। আমরা শুধুমাত্র সংবাদ মাধ্যমের মাধ্যমে জনগণের কাছে এই দাবিটা, এই কথাগুলো পৌঁছে দিতে চাই। এটাই আমাদের এখানে বলার ব্যাপার। আমাদের বলার ব্যাপার এতটুকুই, এখানে এই মানুষগুলো অবস্থান করছে, কিন্তু সরকার তার দায়িত্বশীল কর্মকর্তা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে প্রতিষ্ঠানের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে অবস্থান কর্মসূচি চলছে, সেই প্রতিষ্ঠানটার কোনো হেলদোল নাই, কোনো কথাবার্তা নাই ওনাদের। বাংলাদেশ এক অদ্ভুত ধরনের দেশ। আপনি খুব খেয়াল করে দেখবেন, বাংলাদেশে মানুষকে কাজ করার জন্য, এ দেশটার অবস্থাটা এমন, আপনি কাজ করবেন এই জন্য আপনাকে মানুষের পিছ পিছ ঘুরতে হবে। মানুষ চাকরি করার জন্য ওর পিছে ঘরে, ওর মিছিল করে, টাকা নিয়ে ঘরে, পয়সা নিয়ে ঘরে, তারপরও চাকরি হয় না। এই হচ্ছে এই দেশটার অবস্থা। মানে একটা মানুষ কাজ করতে চাইবে, তাইলে পরে তাকে চক্কর ঘুরানো হবে। একটা মানুষ কাজ করবে, সেই কাজের কোন রকমের বিধিবিধান থাকবে না। এক আজব দেশ। ভালো আছে কারা? যারা কাজ করতে চায় না। ঘুরে ফিরে দেখেন, যারা কাজ করে না, যারা বিভিন্ন ধরনের এই ধরনের টাকা লুট করে, টাকা এখান থেকে সেখানে নিয়ে যায়, আমাদের এমপি মন্ত্রীরা, আমাদের সচিবালয়, আমাদের দেশের বুদ্ধিজীবীরাও মাঝে মাঝে হাহাকার করে, টাকা নাকি নাই হয়ে গেল সব। কিন্তু টাকা যে মানুষগুলো পরিশ্রম করে না, যে মানুষগুলো কোনো কাজ করে না, কাজ করতে চায় না এবং প্রতিটা কাজকে নষ্ট করে, এই মানুষগুলোকে দেশে আপনার সম্মানিত করে রাখা হয়। এই মানুষগুলোর কদর এই সমাজে অনেক বেশি। এই মানুষগুলোকে দেখলে লোকজন সালাম দিয়ে ঘুরে বেড়ায়। এক অদ্ভুত পরিস্থিতি। আমরা যে কারণে বলি, এই যে কর্মজীবী মানুষ যারা কাজ করে, এই মানুষগুলোর আগে সুষ্ঠু সমাধান হইতে হবে। এটা যদি সুষ্ঠু সমাধান হয় তাহলে আপনার টাকা পাচার বন্ধ হবে। এটা যদি সুষ্ঠু সমাধান হয় তাহলে ব্যাংক লোপাট বন্ধ হবে। এটা যদি সুষ্ঠু সমাধান হয়, এই বাংলাদেশে, এদেশেই বিভিন্ন মানুষের কর্ম প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র তৈরি হবে। তাছাড়া এটা তৈরি হবে না। এই ধরনের বায়বীয় কথা বলে আপনারা প্রতিদিন সচিবালয়ে বসে মিটিং করবেন, আপনারা মন্ত্রণালয়ে মিটিং করবেন, এই বায়বীয় কথাগুলো বন্ধ করেন। এই কথাগুলো বায়বীয় না হয় তারই একটা কর্মসূচি চলছে, এই প্রেস ক্লাবে 6 দিন যাবত এখানে পরিচালনা করছে। আমরা সরকারকে আজকেও বলি, আমরা কিন্তু পদ্ধতিগুলো জানি, কেমনে কেমনে কি হয়। পদ্ধতিগুলো এদেশের মানুষের কোনো অজানা নয়। আজকে এখানে কয়জন জানো? 20-30 জন। এই 6-7 দিন ধরে 25-30 জন মানুষ তো এখানে। সমস্যা কি? তাদের একই সাথে তারা যখন আসছে, তাদেরকে আবার বলে দেওয়া হয়েছে তাদের নাকি আর চাকরি নাই, যে কাজটুকু ছিল সেটাও নাই। তার মানে ওনাদের আর যাওয়ার জায়গা নাই।
আমরা সরকারকে যেটা বলি, আমরা সরকার এবং তার দায়িত্বশীল প্রশাসনকে এতটুকু বলি, মনে করতেছে এখন তো মনে করেন 30 জন, তো ফলে কোনো সমস্যা নাই, তারা ভ্যাক ভ্যাক করুক, তারা বসে থাক, একদিন চলে যাবে। আপনি কেন ভাবছেন এরা চলে যাবে? এরা তো যাওয়ার কোনো জায়গা নাই, অতএব এরা তো যাবে না। সমস্যার সমাধান না হলে এরা যাবেটা কোথায়? যে কাজ ছিল সেটা নাই হয়ে গেছে। বাড়িতে গেলে নিশ্চয়ই বাজার ঘাট করতে হবে, এখানে সেখানে বাকি হয়ে গেছে, এখানে সেখানে দাঁড়াদার হয়ে গেছে, তাহলে ওখানেও যাওয়া যাবে না, তাহলে যাওয়ার তো জায়গা নাই। অতএব এই মানুষগুলো দেয়ালে শুধু পিঠ থেকেই নাই, এই মানুষগুলোর উপর আসলে দেওয়ালটাই ভেঙে পড়েছে। আমরা সরকারকে বলছি, এখন এই 30 জন 40 জন মানুষ আপনারা মনে করছেন এটা নিয়ে আপনারা তোয়াক্কা করবেন না, এটা নিয়ে আপনাদের না দেখলেও চলবে, কিন্তু মাথায় রাখেন এই 25 জন 30 জন মানুষ কিন্তু বলছে তাদের বন্ধুরা, তাদের সহকর্মীরা তাদের কাছ থেকে কিন্তু খবর নিচ্ছে। তারা শুধুমাত্র এই এতটুকু আপনাদের প্রতি, এই প্রতিষ্ঠানের প্রতি সম্মান দেখিয়েছে বলেই তারা আজকে এখনো এভাবেই অবস্থান করছে। যদি এই সম্মানটুকু তারা না দেখাতো, এই অর্জনটা, এইটুকু, এই সম্মানের জায়গাটুকু না দিত, তাহলে কিন্তু শুরুর দিন থেকেই তারা নিশ্চয়ই হাজার হাজার মানুষের রাস্তায় বসে যেত, হয়তো এখানেও আসতো না, কোনো একটা জেলা শহরে বসেই তারা সমবেত হয়ে রাস্তাটা বন্ধ করে দিতে পারতো না? পারতো, ঢাকায় আসতে হতো না, তাহলে দেখতেন ওখান থেকেই খবর হয়ে যাচ্ছে। যেইটাকে আবার আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে, আমাদের এই যে সচিবালয় থেকে শুরু করে এই যে গ্রামীণ ব্যাংক পর্যন্ত, তখন তাদের দায়িত্বশীল কর্মকর্তারা বলবে ওনারা বিশৃঙ্খলা কেন করে, বিশৃঙ্খলা বন্ধ করেন, হ্যান ত্যান হাবিজে বিশৃঙ্খলা নিয়ে আসে। বিশৃঙ্খলা থামানোর জন্য একদল মানুষ চলে আসবে, একদম সুন্দর পোশাক পরা, লাঠি সোটা নিয়ে। আমরা এই মানুষগুলোকেও বলি আপনারা বিশৃঙ্খলা ঠেকাতে আসেন, এটা তো ভালো কথা, কিন্তু যে কারণে